টেকনাফ থেকে ঢাকা পর্যন্ত ইয়াবা বহন করেছে এমন একজন নারী বহনকারীর সাথে গল্প করেছি আমরা। পিয়ার জন্ম মায়ানমারের মংডুতে। 7 বছর বয়সে বাংলাদেশি একজনের কাছে বিক্রি হয়ে যায় মাত্র 500 টাকায়। তারপর মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছে অনেক দিন। প্রেমের ফাঁদে পড়ে পিয়ার বিয়ে হয় একজন ইয়াবা ব্যবসায়ীর সাথে। তারপরে ঘটনা শুনবো পিয়ার মুখ থেকেই। এটা বেশিরভাগ মানে অভ্যাস করেছে, তখন আমার জীবনটায় আমি নষ্ট দিয়ে দিয়েছি। তখন থেকে আমার জীবনটা আমি নষ্ট হয়েছি। অনেকদিন কাজ করলেও কখনো মূল ব্যবসায়ীদের চোখে দেখেনি পিয়া। পাটিও চিনি না, নম্বরও রাখে না, আমার হাতে মোবাইলও নেই। শরীরে ফিটিং করে দিত, ওই যে কক্সবাজারে বাড়াই দিলে 4,000 টাকা করে দেয়, চট্টগ্রাম দিলেও 4,000, 5,000, 6,000 এরকম করে দেয়। টাকাতে দিলে সময় 8,000, সময় 9,000, সময় 10,000। ব্যবসায়ীদের এই কৌশলকে বলা হয় কাট আউট সিস্টেম, অর্থাৎ বহনকারী ধরা পড়লেও ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় মূল অপরাধী। যারা লেবারি করিও দুটা বাদ জটাইতে পারে নাই, তারা হন বিল্ডিংয়ের মালিক, 5,000 মোটর সাইকেল, 9 গাড়ির মালিক হয়ে গেছে গা। চোখের সামনে অনেক দিনমজুর, মাটি কাটার শ্রমিক, লবণ চাষি আর মাছ ধরা জেলেদের রাতারাতি ধনী হতে দেখেছে পিয়া। আপনিও বিস্মিত হবেন এই কাহিনী শুনে এবং তাদের ফুলে ফেপে ওঠার চিত্র দেখে। কত অল্প সময়ে ইয়াবা পাচার করে নিজেরা কোটি কোটি টাকার মালিক বনে গেছে। আমরা সেই সব কোটিপতির ঠিকানায় ঢু মারব, তবে তার আগে কিছুক্ষণের জন্য বিরতি চেয়ে নিচ্ছি। দু 2003 থেকে 2014 সাল, মাত্র 11টি বছর। মাত্র 11 বছরে বদলে গেছে গোটা টেকনাফের চিত্র, বদলে গেছে জীবনযাত্রার মান, বদলে গেছে আর্থসামাজিক কাঠামো। শিক্ষার হারের দিক থেকে সবচাইতে পিছিয়ে থাকলেও ব্যয়বহুল শহরের তালিকায় একেবারে সামনে উঠে আসে এই টেকনাফের নাম। বাংলাদেশের সর্বদক্ষিণের এই উপজেলার নাম টেকনাফ। কক্সবাজার থেকে 86 কিলোমিটার দূরে এই শহরের পূর্ব দিকে নাফ নদী, পশ্চিমে বঙ্গোপসাগর। নদীর এক পাশে বাংলাদেশ, অন্য পাশে মায়ানমার। প্রাকৃতিক এবং ভৌগোলিক কারণে টেকনাফের বেশিরভাগ মানুষের পেশা মাছ ধরা এবং লবণ চাষ করা। পান সুপারি আর নারিকেলের জন্য মানুষ চেনে এই উপজেলাকে। কারখানা নাই, কোনো গার্মেন্টস নাই। আমাদের টেকনাফে শুধু উৎপন্ন মাছ, পান সুপারি, লবণ। 10 বছর আগেও এই উপজেলার দোতলা বাড়ি হাতে গোনা যেত, আর এখন হাতে গোনা যায় না। শয়ে শয়ে আলিশান বাড়ি, দালান কোঠা গড়ে উঠেছে এইখানে। কিছু বাড়ির আভিজাত্য রাজধানী ঢাকার বিলাসবহুল বাড়িকেও হার মানায়, আর প্রতিটি বাড়িতে আছে দামি দামি ব্র্যান্ডের গাড়ি। মানে ফোরকে বাড়িঘর মানে উন্নত শুনে ওই গজবের পয়সা নিয়ে সবাই বাড়িঘর করতেছে। ইয়াবাকে গজব বলে বিশেষায়িত করলেন পৌরসভার মেয়র। সেই গজবের টাকা দিয়ে এই কুড়ে ঘরটির চেহারা বদলানোর ব্যবস্থা করা হচ্ছে। এই দৃশ্যই বলে দিচ্ছে কিভাবে রাতারাতি এইসব বাড়িঘরের জায়গায় উঠে যায় বড় বড় দালান। ঘরের ভেতর খুঁজলে পাওয়া যায় দামি দামি মোটর সাইকেল। বিশ্বাস করুন আর নাই করুন, লবণ চাষি, কৃষক আর জেলে, এই 3 পেশার মানুষই এখন এইসব বিলাসবহুল বাড়ি গাড়ির মালিক। অত্যন্ত নিচু মানুষ এখন বড় হয়ে তারা বাড়িঘর করতেছে, যেগুলো ফাঁসের বাড়ির লোকজন দেখলে আশ্চর্য হয়ে যায়। ইসলামী ব্যাংক টেকনাফ শাখা। উপজেলা পর্যায়ের এই ব্যাংকের ভেতরের দৃশ্য দেখে মনে হতে পারে এটি একটি হাট। টাকা উত্তোলন আর জমা দেওয়ার এমন দৃশ্য বড় শহরগুলোতে দেখা যায় কিনা সন্দেহ আছে। প্রতি মাসে শুধু এই একটি ব্যাংকেই লেনদেন হয় 180 কোটি টাকারও বেশি। বছরের হিসেব কষলে এর পরিমাণ গিয়ে কোথায় থেকে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখা যেতে পারে। অনলাইন এভারেজে আপনার 3 কোটি প্লাস এভারেজে উইথড্র হয়, তাহলে 3 কোটি প্লাস উইথড্র হতে হলে আমার কাছে 3 কোটি প্লাস আবার ডিপোজিট করতে হচ্ছে। আরব বাংলাদেশ ব্যাংকের টেকনাফ শাখা। গল্প করতে করতে ব্যাংকের ম্যানেজার এবং স্থানীয় লোকজন জানালেন এই এলাকার প্রধান ব্যবসা কি। একটা কথা না বললেই নয়, যেটা টেকনাফের জন্য আবার প্রসিদ্ধ ইয়াবা ট্যাবলেট, এটার কথা না এটা এক নম্বরে। এখানে এমনও জায়গা আছে শতকরা 80 জন এই কাজ করতেছে। এই এলাকার 1 নম্বর ব্যবসা ইয়াবা, এটা আমাদেরও সন্দেহ নেই। কারণ এই ব্যাংক থেকে চাকরি হারানো একজন সুইপার এখন
ব্যাংকের এই ম্যানেজারের চাইতেও অনেক অনেক ধনী। এখান থেকে চাকরি হারার পর সে ওই ব্যবসায় জড়িত হয়ে গেছে। আচ্ছা, এখন সে প্রায় কোটিপতি। ইয়াবা ব্যবসায় এমন কি জাদু আছে যে মাত্র 1 বছরের ব্যবধানে একজন ব্যাংকের সুইপার হয়ে গেছেন কোটিপতি? যে ব্যবসায় মানুষ রাতারাতি কোটিপতি হয়ে যায়, সেই ব্যবসায় কে না জড়াবে? ইয়াবা ব্যবসার মূল নিয়ন্ত্রক যদি গাছ হয়, তাহলে ডালপালা হচ্ছে বহনকারী, পাচারকারী আর খুচরো ব্যবসায়ী। আর এই গাছের ছত্রছায়া থেকে টেকনাফের জেলে, চাষি, শ্রমিকরা এক একজন হয়ে উঠছেন ইয়াবা ব্যবসায়ী। টেকনাফের পাশাপাশি আরো 2টি গ্রামের নাম এখানে উল্লেখ করা যেতে পারে। একটি নাজিরপাড়া, অন্যটি মৌলবীপাড়া। বছরখানেক আগেও এই 2 গ্রামের অধিকাংশ মানুষের অবস্থা ছিল নুন আনতে পান্তা ফুরানোর মতো। এখন চারদিকে জৌলস আর চাকচিক্যময়তার ছাপ। খুপড়ি ঘরের ফাঁকে ফাঁকে গড়ে উঠেছে রাজকীয় বাড়ি। টেকনাফের মৌলবীপাড়ার এই বাড়ির মালিক একরাম হোসেন। 10 বছর আগেও তিনি ছিলেন সামান্য একজন কৃষক। তার জীবনের চাকা ঘুরিয়ে দেয় সর্বনাশী ইয়াবা। দমদমিয়া এলাকা। এই ভবনের মালিক ইয়াবা ব্যবসায়ী নূর মোহাম্মদ। মাত্র 8 বছর আগেও তিনি চান্দের গাড়ির হেলপার ছিলেন। টেকনাফের লেদা এলাকায় তার এই বাড়ির চেহারাই বলে দিচ্ছে তিনি এখন কত টাকার মালিক। হঠাৎ করে এত টাকার মালিক হওয়ার পেছনের গল্প জানতে আমরা হাজির হয়েছিলাম কক্সবাজারের আয়কর অফিসে। যাওয়া আসা কষ্ট, তারপরে কনভেন্স আছে, সব মিলিয়ে মানে না গিয়ে কাজ করতে পারলেই বেশি মানে সে বাঁচছে এমন অবস্থা। বছরের যে উপজেলায় 2000 কোটি টাকার বেশি লেনদেন হয়, দূরত্বের দোহাই দিয়ে দায়িত্ব এড়ানোর বহু পুরনো গল্প শোনালেন আয়কর বিভাগের স্থানীয় এই কর্মকর্তা। 2010 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বপ্রথম ইয়াবা ব্যবসায়ীদের একটি তালিকা করে। সেই তালিকায় উঠে আসে 31 জনের নাম। স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির 2 ভাই আব্দুস শুক্কুর ও মৌলভী মুজিবুর রহমানের নামও উঠে আসে সেই তালিকায়। একই সাথে তার বোন শামসুন নাহার জ্যোতি এবং অন্যতম সহযোগী জাহেদ হোসেন জাকুর নামও দেখা যায় সেইখানে। এছাড়াও লেদা এলাকার নূর মোহাম্মদ, কেকেপাড়ার একরামুল হক, টেকনাফ শহরের একটেল রমজান এবং ডেইলপাড়ার নুরুল আমিন অন্যতম। তালিকার 1 এবং 2 নম্বরই আছেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদের 2 ছেলে মোস্তাক আহমেদ ও দিদার হোসেন। তাদের বাড়িতে আমাদের টিম। মিডিয়া যে সাংবাদিক বাইরে আছে, এরা যতটুকু হয় না ঘটনা ততটুকু আরো তার চেয়ে কি লেখে। এইবার আমরা হাজির হলাম স্থানীয় সংসদ সদস্যের ছোট ভাই আব্দুস শুক্কুরের বাড়িতে। বিদেশে চলে যাওয়ায় শুক্কুরের সাথে দেখা হলো না আমাদের, তবে কথা হলো তার মায়ের সাথে। বিদেশ কোন দেশে গেছে? হ্যাঁ, কোন দেশে গেছে আমি জানি না। এলাকাবাসীর কাছে জানতে চাইলাম ইয়াবা ব্যবসায়ীদের তথ্য জানতে চাওয়ার পরই তাদের চেহারায় ফুটে উঠেছে আতঙ্কের ছাপ। এটা তো 100% সত্যি, তবে এগুলো এমনি স্বাভাবিকভাবে বলা একটু মুশকিল হয়ে যাবে, বিশেষ করে এলাকাতে। আপনারা কিছু বলেন না? আমরা করা তো কলা গাড়ি ফেলবে। সাধারণ মানুষের এই কথাই বলে দিচ্ছে টেকনাফের ইয়াবা ব্যবসায়ীরা কতটা হিংস্র, কতটা বেপরোয়া আর কতটা ভয়ঙ্কর, কতটা মারাত্মক হলে তাদের নাম উচ্চারণ করতেও সাধারণ মানুষের বুক কেঁপে ওঠে। সাহস করে যারা একবার ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মুখ খুলেছেন, তাদের মুখ কিভাবে বন্ধ হয়ে যায় সেই দৃশ্য তারা দেখেছেন খুব কাছে থেকে। আমরাও দেখব এবং আপনাদেরকে দেখাবো। এই যুবক সাধারণ একজন লবণ চাষী। ইয়াবার এক মামলায় নূর মোহাম্মদের বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়ে উল্টো জেল খেটেছেন তিনি। অস্ত্র দিয়ে থানা দিন নিজের, তারপরে আমি 22 মাস জেল হারিয়ে আছি। আরও একটি মামলায় সাক্ষী দিতে গিয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান আফসার আহমেদ সিদ্দিকী। যে ইয়াবার বিরুদ্ধে উচ্চারণ করে তার মুখ চিরকালের জন্য বন্ধ করে দেয় নূর মোহাম্মদের বাহিনী। এরা বলে আমাদের এমপি সাহেব বদি আছে, এরা বলে আমাদেরকে চেয়ারম্যান এসকে আনোয়ার আছে, এরা আওয়ামী লীগের লিডার নেতারা, এদের দাবর দেখে সাধারণ মানুষকে আমাদেরকে জিম্মি করে রাখতে চায় এরা। সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান আফসার আহমেদ সিদ্দিকী, কিন্তু তাদের হাত থেকে বাঁচতে পারেনি সারোয়ার কামাল। রেলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সারোয়ার সেদিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।
মাঝদের ও মারা মাঝে যাই আর 3-4 জন আরে সিবিদের যুগে আর গেরাত্তা গরিবিলে গাড়ি কানা মাঝে বেলা গেলি নূর মোহাম্মদের এই বাড়িতে অভিযান চালিয়ে 50,000 ইয়াবা জব্দ করে র্যাব, সাথে আটক করে নূর মোহাম্মদের দ্বিতীয় স্ত্রী মিনারা বেগমকে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে নূর মোহাম্মদের ইয়াবা বাহিনী। র্যাবকে খবর দেয়াই ছিল সারোয়ারের মূল অপরাধ। নক নক প্লাস প্লাস আছে না, ওই প্লাস এটা কি বলে জানি না, প্লাস এরকম করে সিবে সিবে স্বপ্ন তুলিছে না। ভুয়া নাম ঠিকানা দিয়ে 4 জনের বিরুদ্ধে মামলা করেন সারোয়ারের বাবা আব্দুস শুক্কুর। অথচ সাজানো এই মামলা করতে সহায়তা করেন আসামি নূর মোহাম্মদ নিজেই। ছেলে হত্যার আসল ঘটনা লুকানোর কারণটা কি, শুনবো তার মুখেই। আর মারধর করিব বলে হয়, তারপরে মারধর নকরিম বলে হয়, ওকে সাদা কাগজ মানে একটা টিপ লইতে যায়। টেকনাফ সীমান্ত পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মরণ নেশা ইয়াবার ভয়াবহ পরিস্থিতি দেখে এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। অনেকের নাম আমরা চিহ্নিত করেছি, আমরা এগুলোকে অ্যাকশনে যাচ্ছে। কোনো রকম শৈথল্য দেখানো হবে না। যদি আমার প্রশাসনের লোক শৈথল্য দেখায়, সেইখানে চাকরি করতে পারবে না, সে অন্যখানে চলে যাবে। একের প্রকাশ্য কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পর বিজেপি, পুলিশ, র্যাব, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলে যৌথ বাহিনী। অনেক দিন ধরে গোয়েন্দাগিরি আর নজরদারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই 31 জনের তালিকায় যুক্ত হয় নতুন করে আরও 764 জনের নাম। শুরু হয় টেকনাফ সীমান্তে যৌথ বাহিনীর অভিযান। ক্রসফায়ারে মারা যায় 6 জন ইয়াবা ব্যবসায়ী। এলাকা ছেড়ে পালাতে শুরু করে তারা। বদলে যায় গোটা টেকনাফ শহরের চিরচেনা সে দৃশ্য। সেই দৃশ্য ধরা পড়ে আমাদের ক্যামেরায়ও। আগামী পর্বে সেই দৃশ্য নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হতে চাই। ততদিন পর্যন্ত প্রতীক্ষায় থাকার জন্য আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থেকে থাকলে জানাতে সরাসরি টেলিফোন করুন এই নাম্বারে 01777783660। SMS করুন, ইমেলও করতে পারেন আমাদের ইমেল আইডি 360degree@jamunatv.net এই ঠিকানায়। আজ তাহলে এই পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন। ফ্রেন্ডরা উৎসাহিত করে জন্য আবার ড্রাগটা নেওয়ার জন্য আমি খুব ভালো ফিলিংস পেলাম। যা করি তাই ভাল লাগে, কোনো ঝিমানো ভাব নাই। 1.5 মাস পরে বুঝতে পারছি যে আমি আসক্ত হয়ে গেছি। 2009 থেকে 2013, 4 বছর সুলতানের জীবন থেকে 4টি বছর কেড়ে নিয়ে গেছে সর্বনাশা ইয়াবা। ওই 4 বছরে নিজে ডুবেছিল সুলতান, অসংখ্য বন্ধুবান্ধব, সহপাঠী, পরিচিত জনদের ডুবিয়েছে এর উন্মুক্ত আহ্বানে। আমি যখন আসক্ত হয়ে গেছি তখন আমার আর ওই ফ্রেন্ডের দরকার হয়নি। তখন আমি আমার ডিলারও চিনে ফেলছি, আর ইনস্ট্রুমেন্ট কীভাবে খাইতো এগুলোও আমি জানি। আমি আরেকজনরা এনকারেজ করি। তখন একসময় এর প্রভাব পড়তে শুরু করে সুলতানের পরিবারের উপর। কেমিক্যালটা এরকম মানে উগ্র করে দেয়। ভাঙচুরও করছি বাসা অনেক, আমার বাবাকে ধাক্কা দিচ্ছি, মার সাথে বেয়াদবি করছি। তারপর নেশার টাকা জোগাড় করবার জন্য সবাই যা করে সেও তাই করেছে, হয়ে গেছে সেলসম্যান। তারপর উপার্জন করা অর্থে করেছে নেশা। আমি আমার বোনের মেডিকেলের বই নিয়ে আমার ফ্রেন্ডের কাছে বিক্রি করে দিচ্ছি। প্রায় মার ব্যাগের থেকে টাকা নিয়ে চলে যেতাম। অ্যাট এ টাইম মা আমারে দেখলে ভয় পেত। এমনি করে 4টি বছর কেটে গেছে তার। একসময় এসবের মধ্যে থেকেও আত্মোপলব্ধি তৈরি হয় সুলতানের। আগে সব সামাজিক কোনো অনুষ্ঠানে আমার ড্রাগ ছাড়া আমি যাইতে পারতাম না, এখন আমি ড্রাগ ছাড়াও যেতে পারি। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মা আমাকে এখন আগের মতো ভালোবাসে এবং অনেক বিশ্বাসও করে। আমি যা হারাইছিলাম, সে যে আস্থাটা আমার মা, সেই আস্থাটা আমি আমার মা ফিরে পাইছি। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। মনের জোরে অসাধ্যকে মানুষই সাধন করে। শেষ পর্যন্ত ওই আত্ম উপলব্ধির জোরে সুলতানও পেরেছে নিজেকে মুক্ত করতে। কিন্তু একজন মুক্ত হলে কি হবে, আরও কত শত তরুণ তরুণী যুক্ত হয়ে গেছে এতে। জাতিসংঘের হিসেব বলছে আমাদের দেশের সব ধরনের মাদকে আসক্ত মানুষের সংখ্যা 80 লাখেরও বেশি। আশঙ্কার দিকটি হচ্ছে সব ধরনের মাদককে পেছনে ফেলে পাগলা ঘোড়ার মতো মহামারীর আকারে জায়গা করে নিচ্ছে ইয়াবা।
8-9 সাল থেকে ইয়াবাটা বাংলাদেশে একটা বড় ধরনের শিফট ঘটে। 2009-এর আগে হেরোইন সেবীদের সংখ্যা ছিল 80%, আমার এখানে টোটাল যারা ক্লায়েন্ট আছেন। আর এখন 80%-এর বেশি হচ্ছে আপনার ইয়াবা সেবী। শুধু পুঁথিগত পরিসংখ্যানের দিক থেকেই নয়, আর্থসামাজিক কাঠামো, পারিবারিক বিপর্যয়, অপরাধ প্রবণতা, শারীরিক মানসিক সমস্যা এবং সর্বোপরি আর্থিক ক্ষতির দিক থেকেও ভয়ঙ্কর হয়ে উঠছে ইয়াবা সেবীরা। হেরোইন খেতে খেতে তার শরীর টরীর শুকিয়ে যায়, কিন্তু তার কিন্তু জ্ঞান থাকে যে সে একটা ঝামেলার মধ্যে আছে। আগে আমরা যখন হেরোইনের চিকিৎসা করতাম, হেরোইন সেবীদের চিকিৎসা করতাম, তখন আমরা ধরেন 5% সাইকিয়াট্রিক রোগী পেতাম, মানসিক রোগী। এখন আমাদের এখানে যারা চিকিৎসায় আসেন তার 45% হচ্ছে মানসিক রোগী এই ইয়াবা খাওয়ার ফলে। থাই শব্দ ইয়াবাকে ইংরেজিতে এক কথা বলা হয় ক্রেজি ড্রাগস। নামকরণযোগ্য নামের ধরনই বলে দিচ্ছে এর প্রকৃতি। বিজ্ঞানী আলফ্রেড নোবেলের কথা এখানে না বললেই নয়, যিনি মানুষের কল্যাণে ডিনামাইট আবিষ্কার করেছিলেন। সেই ডিনামাইট প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল মানব সমাজকে ধ্বংস করবার কাজে। ঠিক একই ঘটনা ঘটছে ইয়াবার ক্ষেত্রেও। জীবন বাঁচানোর জন্য 1919 সালে জাপানিরা যে ঔষধ আবিষ্কার করেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে সে ঔষধই ব্যবহৃত হয়েছিল একেবারে ভিন্ন রকম এক উদ্দেশ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান সৈনিকদের চাঙ্গা রাখতে অ্যাডলফ হিটলার তার মেডিকেল চিফকে এমন একটি ঔষধ বানানোর নির্দেশ দেন যে যা খেলে সৈন্যদের মধ্যে সহজে ক্লান্তি আসবে না। টানা 5 মাস রসায়নবিদরা চেষ্টা চালিয়ে মিথাইল অ্যামফিটামিন ও ক্যাফেইনের সংমিশ্রণে তৈরি করলেন এক নতুন ড্রাগ ইয়াবা। হিটলারের উদ্দেশ্য সফল। তারপর অনেক যুদ্ধেই সৈনিকরা ইয়াবা খেয়ে যুদ্ধ করে। একসময় ইয়াবার ভয়াবহ পরিণতি সৈন্যদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। 1950 সালে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ হয়ে যায় এই সর্বনাশা মাদক। থাইল্যান্ড, মিয়ানমার ও লাওস মাদক উৎপাদন ও নিয়ন্ত্রণের এই অঞ্চলকে বলা হয়ে থাকে গোল্ডেন ট্রায়াঙ্গল। সব জায়গায় নিষিদ্ধ হলেও ইয়াবার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় এই গোল্ডেন ট্রায়াঙ্গেলে। দামে সস্তা আর সহজলভ্যতার কারণে জনপ্রিয় হতে থাকে থাইল্যান্ডে। রাত জেগে গাড়ি চালানোর জন্য বেশি ব্যবহার করত থাইল্যান্ডের ট্রাক চালকরা। পরে বেশ কয়েকটি বড় দুর্ঘটনার পর থাই সরকারের টনক নড়ে। 1970 সালে ইয়াবার সব ধরনের ব্যবহার, উৎপাদন এবং বেচাকেনা নিষিদ্ধ করে দেয় থাই সরকার। তারপরও আড়ালে আবডালে চলত বেচাকেনা। ইয়াবা নেশায় বুঁদ হয়ে থাকত সে দেশের লাখো লাখো মানুষ। একসময় পরিস্থিতি এতটাই উগ্র, এতটাই মারাত্মক আর সর্বগ্রাসী রূপ নেয় যে নড়েচড়ে বসতে বাধ্য হয় থাই সরকার। এখন থেকে 11 বছর আগে 2003 সালে তৎকালীন প্রেসিডেন্ট থাকসিন সিনোয়াত্রা ইয়াবার বড় বড় গডফাদার, ড্রাগ ডিলার এবং সেবীদের ক্রসফায়ারের নির্দেশ দেন। সেই নির্দেশে থাইল্যান্ডের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রসফায়ারে মারা যায় 17 জন গডফাদার সহ 3000-এর বেশি ড্রাগ ডিলার ও ইয়াবা সেবী। মাদক নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনো দেশের সরকার প্রধানকে এর আগে এতটা অনমনীয়, এতটা কঠোর, এতটা শক্ত অবস্থা নিতে হয়েছিল কিনা সেটা জানতে হলে আমাদেরকে ইতিহাস ঘেঁটে দেখতে হবে। তবে 2003 সালের ইতিহাস বলছে মাদক বিরোধী সেই বিশেষ অভিযানের পর থাইল্যান্ডের এই ব্যবসার নিয়ন্ত্রণ চলে যায় পাশের দেশ মায়ানমারে। নতুন গন্তব্য হয় উর্বর মার্কেট আমাদের এই বাংলাদেশ। কেননা বাংলাদেশের জনসংখ্যা 16 কোটিরও বেশি। বাংলাদেশের অর্থনীতি উদীয়মান ঘোড়ার মতো। বাংলাদেশের জিডিপি ধারাবাহিকভাবে 6-এর ঘরে আটকে থাকছে, তাই টার্গেট বাংলাদেশ। তবে 2003 সালে থাইল্যান্ড থেকে যে ইয়াবা আসতো আকাশ পথে, এখন সেই ইয়াবা আসে নদীপথে। মায়ানমারের বিভিন্ন প্রদেশের পাহাড়ের ভাজে ভাজে গড়ে উঠেছে 37টি ইয়াবা কারখানা। এইসব কারখানার মালিক মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী 12টি গ্রুপ। সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থের যোগান, অস্ত্র কেনা, বাহিনী পরিচালনা ইত্যাদি নানা কাজে সহায়ক শক্তি হিসেবে গড়ে উঠেছে এইসব ইয়াবা কারখানা।
বিচ্ছিন্নতাবাদী এই গ্রুপের নাম কেচিন ডিফেন্স আর্মি গ্রুপ। এই গ্রুপটি মায়ানমারের উত্তরে গহীন জঙ্গলের ভেতর গড়ে তুলেছে 10টি ইয়াবা কারখানা। আরও 10টি কারখানা চালাচ্ছে লাহু মিলিশিয়া গ্রুপ। শান ন্যাশনালিটিজ লিবারেশন গ্রুপ নিয়ন্ত্রণ করছে আরও 4টি ইয়াবা কারখানা। বিচ্ছিন্নতাবাদী আরেকটি গ্রুপের নাম ইউনাইটেড ওয়া স্টেট আর্মি। এই গ্রুপেরও আছে 3টি কারখানা। তাছাড়াও শান ন্যাশনালিটিজ পিপলস আর্মি এবং পানশে ক্যামাও অং মোলিং গ্রুপের 2টি করে আছে মোট 4টি কারখানা। আরও একটি করে কারখানা চালাচ্ছে স্পেশাল পুলিশ এক্স হলি ট্র্যাক্ট গ্রুপ, ম্যাপাং মিলিশিয়া গ্রুপ, মঙ্গা মিলিশিয়া, শান স্টেট আর্মি, ইয়ানজু গ্রুপ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি গ্রুপ। এইসব কারখানা থেকে বের হচ্ছে 13 ধরনের ইয়াবা। দাম, স্বাদ আর মানের দিক থেকে এক একটি ইয়াবা এক এক রকম। আমাদের গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বলছে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এগুলো উৎপাদন করলেও বাংলাদেশে ইয়াবা পাচার করে মূলত মায়ানমারের 4টি সিন্ডিকেট। মায়ানমারের ইয়াবা পাচারকারী সদস্য সংখ্যা 50-এর ওপর। সিন্ডিকেট প্রধান মংডু জেলার মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে মগা সুইবিন। সেখান থেকে সুইবিন এই 4টি সিন্ডিকেটকে এক হাতে নিয়ন্ত্রণ করছেন। 2011 সালে ইয়াবা কারখানা উৎপাদনকারী এবং পাচার সম্পর্কে মিয়ানমারে একটা বৈঠক অনুষ্ঠিত হয়। মিয়ানমারের আইন প্রয়োগকারী সংস্থা পরবর্তীতে আমাদেরকে জানিয়েছে তারা কিছু কিছু পদক্ষেপ নিয়েছে। নাফ নদীর ওপারে মায়ানমার সরকারের সাথে অলিখিত চুক্তিতে গড়ে ওঠা এইসব কারখানা বন্ধ করতে অনেকবার অনুরোধ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। সেই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কর্মকাণ্ড বলে দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবির কোনো অনুরোধের তোয়াক্কাই করছে না। তারা তাদের এই পরোক্ষ সহযোগিতায় ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশ, ধ্বংস হচ্ছে আমাদের অনেক কিছু, প্রধানত তরুণ প্রজন্ম। শহর থেকে যা এখন ছড়িয়ে পড়ছে ক্রমশগত গ্রামের দিকে। ফিরছি একটা বিরতি নিয়ে। আগেই বলেছি মায়ানমারের আগে এদেশে ইয়াবা আসতো থাইল্যান্ড থেকে আকাশপথে। আমাদের অনুসন্ধান বলছে 1987 সালে ব্যক্তিগতভাবে খাওয়ার জন্য কেউ কেউ থাইল্যান্ড থেকে পকেটে ভরে নিয়ে আসতো ইয়াবা, আর বাণিজ্যিকভাবে ইয়াবা ঢুকতে শুরু করে 1997 সালের দিকে। সেই শুরুর গল্প শুনতে চাই আমরা। তবে এই কথা আমরা সবাই জানি যে প্রথম দিকে ইয়াবা ছিল শুধুই উচ্চবিত্তের নাগালে, আর এখন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্তকেও স্পর্শ করে ফেলেছে ইয়াবা। বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম ইয়াবা আমদানি করেন গুলশান নিকেতনের জুয়েল নামের একজন ব্যবসায়ী। তার কাস্টমার ছিল গুলশান, বনানী, উত্তরা, বাড়িধারা, ধানমন্ডির অভিজাত এলাকার উচ্চবিত্ত পরিবারের সদস্যরা। তখন এক একটি ইয়াবা বিক্রি হতো 2 থেকে 5 হাজার টাকায়। সেই সময়ের একজন ইয়াবা ব্যবসায়ীর সাথে কথা বলেছে আমাদের টিমের সদস্যরা। এটা প্রথমে শুরু হয় আমাদের এক বড় ভাই, নাম হয়তো আপনারা শুনছেন কিনা জানি না, জুয়েল এবং জাবির খান। এরা অ্যাট ফার্স্ট থাইল্যান্ড থেকে আনে। বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তির নাম আমিন হুদা। শুরুর দিকে গুলশানের একটি বাড়িতে খুলে বসেছিলেন তিনি ইয়াবার কারখানা। এই মাদকের কাঁচামাল আসতো থাইল্যান্ড থেকে, তারপর বিক্রি হতো কোটি কোটি টাকার ইয়াবা। যে আবার ডিলার ছিলেন এই ব্যবসায়ীও। আমি আমিন হুদার মালও বিক্রি করছি, কিন্তু জানতাম না যে এটা তার জিনিস। ওটা হাত ঘুরে আসতো আর কি আমার কাছে। শুরুর দিকে মায়ানমার থেকে ইয়াবা আসতো জীবন রক্ষাকারী ওষুধের বিনিময়ে। টাকার বিনিময়ে জিনিসটা কিনতাম না, আমরা কিনতাম তাদেরকে নাপা, প্যারাসিটামল, তারপর বাংলাদেশি পেইন কিলার, ভালো ভালো পেইন কিলার, এটার বিনিময়। র্যাবের একটি চৌকস দল গুলশানের ওই বাড়িতে অভিযান চালিয়ে আমিন হুদার কারখানা আবিষ্কার করে। আটক করে আমিন হুদা ও তার সহযোগী হাসানকে। আদালত দুজনকেই ৭৯ বছর কারাদণ্ড দেয়। র্যাবের অভিযানে ধরা পড়ে পূর্বানী হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জয়নাল এবং মডেল কন্যা জান্নাতুল ফেরদৌস নিকিতা। তখনই প্রথম বেরিয়ে আসে ইয়াবার কাহিনী। তারপর থেকেই এই ইয়াবা অন্যরকম পরিচিতি পায় মানুষের কাছে। যৌন উত্তেজক হিসেবে এর চাহিদা তৈরি হতে থাকে তরুণ তরুণী আর মাদকসেবীদের কাছে।
সেই সুযোগে খারাপ মানের ইয়াবাও বিক্রি হয়ে যেতে থাকে উচ্চ মূল্যে। চরম জঘন্য, মানে ওটা মানে 5 টাকা দিয়েও কেউ কিনবে না, আমি ওইটাও শুদ্ধ সেল করে দিতাম। এই ব্যবসায়ীর কথা শুনে অর্থনীতির বহু পুরনো একটি সূচকের কথা খুব বেশি করে মনে পড়ে গেল। যোগানের চাইতে চাহিদা বেশি থাকলে দামের রেখা থাকে ঊর্ধ্বমুখী, তখন নিম্নমানের পণ্যেরও কাটতি বেড়ে যায়। আর চাহিদার চাইতে যখন যোগান বেড়ে যায় তখন স্বাভাবিকভাবেই দামের রেখা থাকে নিম্নমুখী। আকাশপথে থাইল্যান্ড থেকে ইয়াবা আসতো শয়ে শয়ে, আর এখন নাফ নদী পার হয়ে ইয়াবা আসে লাখে লাখে। সঙ্গত কারণে দামও কমে গেছে অনেক। টেকনাফ শহর ঘেঁষা এই নদীর নাম নাফ নদী। ওপারে গহীন জঙ্গল আর সারি সারি পাহাড়ের পাদদেশ থেকে নদীতে নেমে আসে ইয়াবা। মাছ ধরার ছোট নৌকা, ট্রলার আর জাহাজে করে পার হয়ে চলে আসে এই পারে বাংলাদেশে। নদীর এই পার ওপারের 43টি পয়েন্ট অনেক আগে থেকে চিহ্নিত করে রেখেছে গোয়েন্দা সংস্থাগুলো। মায়ানমারের মংডু জেলার শিকদার পাড়া থেকে ইয়াবা চলে আসে শাহপরী দ্বীপের জেটি ঘাটে। এভাবে ওপারের হারিপাড়া থেকে এপারের জালিয়াপাড়ায়, পরাজিপাড়া থেকে গোনাপাড়ায়, উকিলপাড়া থেকে সাবরাং, বোমপাড়া থেকে নয়াপাড়ার 3 নম্বর সুইস গেটে চলে আসে ইয়াবার চালান। এছাড়া মায়ানমারের মংডু খাল দিয়ে টেকনাফের 2.5 নম্বর সুইস গেট, মৌলবীপাড়া, নাজিরপাড়া, ডেইলপাড়া, শিলবনিয়াপাড়া, অলিয়াবাদ, চৌধুরীপাড়া, কুলালপাড়া, নাইটংপাড়া, বড়ইতলি, কেরুনতলি, টেকনাফ বন্দর, লেদা, রিলার রঙিখাল ও আলিখাল হয়ে চলে আসছে ইয়াবার বড় বড় চালান। কিছু কিছু চালান চলে যায় ভিন্ন পথ দিয়ে সারা দেশে। আমরা আগে দেখতাম যে পূর্ব দিক দিয়ে নাফ নদী দিয়ে এই মূলত ইয়াবাগুলো আসতো। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম পাশে সাগর দিয়ে সরাসরি এটা চিটাগং অথবা কক্সবাজারে যায়। টেকনাফের হাজি বশরের ছেলে রমজান আলী, একটেল রমজান নামে বেশি পরিচিত তিনি। আরও একজন ব্যবসায়ীর নাম বরমাইয়া শুক্কুর। এই 2 হুন্ডি ব্যবসায়ীর হাত ধরে 2000 সালে সর্বপ্রথম মায়ানমার থেকে ইয়াবা আসে টেকনাফ শহরে। শাহপরীর দ্বীপের হাজি আলী আহমেদের ছেলে আব্দুর রশিদ ওরফে রশিদ খুলু পেশায় ছিলেন একজন দিনমজুর। রমজান আর শুক্কুরের হাত ধরে ইয়াবা ব্যবসায় নাম লেখান তিনি। পরে নিয়ন্ত্রণ করেন চট্টগ্রাম ও ঢাকার ইয়াবা ব্যবসা। ব্যবসার টাকা দিয়ে চট্টগ্রামের হালিশহরে গড়ে তোলেন বিলাসবহুল বাড়ি। সেই রশিদ খুলুর খোঁজে আমরা গিয়েছিলাম তার চট্টগ্রামের বাড়িতে। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত 4000 কিলোমিটারেরও বেশি, আর মায়ানমারের সাথে সীমান্ত মাত্র 271 কিলোমিটার। মায়ানমারের সীমান্তের দৈর্ঘ্য অল্প হলেও এই সীমান্তের গল্প অনেক বেশি। এই সীমান্তের বড় অংশ জুড়ে আছে নাফ নদী। নাফ নদীর এপার ওপারের চোরাকারবারীদের কৌশলের সাথে রীতিমতো হিমশিম খেতে হয় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। একটি কৌশল ধরতে না ধরতেই চোরাকারবারীরা চলে যায় ভিন্ন কৌশলে। মায়ানমার থেকে সারা দেশে 2 দফায় ইয়াবা পাচার হয়। প্রথম দফায় মায়ানমারের পাচারকারীরা পৌঁছে দেয় টেকনাফে। ব্যক্তি বিশেষ তাদের দেহে ক্যারি করে নিয়ে আসে, দেহের পকেটে করে, বাচ্চাদের পকেটে করে নিয়ে আসে, চিপসের প্যাকেটে করে নিয়ে আসে। এগুলো ছোটো ছোটো আকারে। পুরুষরা তাদের রেকটামের মধ্যে কন্ডম দিয়ে বায়ুপথে করে তারা নিয়ে আসে। ফিমেলরা ফিমেল অর্গানের মধ্যে ভরে নিয়ে আসে এখান থেকে। এছাড়াও আপনার অনেক সময় বাসের যে চালান আসে তার বাসের চালানের মধ্যে করে নিয়ে আসা হয়। দ্বিতীয় দফায় কাজ করে বাংলাদেশি পাচারকারীরা। তাদের কৌশলের সাথেও পেরে ওঠে না আমাদের সীমান্ত রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা এখান থেকে লবণের ট্রাকে ধরেছি, আমরা এখানে মাছের ট্রাকে ধরেছি, আমরা শুটকি মাছের ট্রাকে ধরেছি। এছাড়া অনেক সময় দেখা যায় যে আপনার মোটরসাইকেলের সিটের নিচে, বাসের মধ্যে, বাসের বিভিন্ন লাগেজের মধ্যে করে নিয়ে যাওয়া হয়। টর্চ লাইটের মধ্যে টর্চ লাইটের ব্যাটারি ফেলে দিয়ে ওর মধ্যে ভরে নিয়ে যাওয়া হয়। মহিলারা তাদের ফেক প্রেগনেন্সি দেখানোর মতো করে তারা নিয়ে যায় অনেক। এছাড়াও সুপারি কেটে, সুপারির মধ্যে থেকে মূল সুপারিটা বের করে তার মধ্যে ইয়াবা দিয়ে আবার এটা স্কচ টেপ দিয়ে লাগিয়ে তারপরে এটা এভাবে নিয়ে যাওয়া। স্কুলের যে ছোটো ছোটো টুল বেঞ্চ আছে, বেঞ্চের যে কাঠগুলোর মধ্যে ছোটো ছোটো হোল করে তার মধ্যে প্যাকেট ঢুকিয়ে এর মধ্যে ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছে, এরকম ধরা হয়েছে।